আমার শিক্ষার্থীবৃন্দ, মনে হয় তোমরা ভালো আছো সবাই। আজ থেকে তোমাদের অ্যাটেন্ডেন্স যে রোল কলটা আমরা ক্লাসে করি, হ্যাঁ, ওভাবে তো করা সম্ভব না, তবে তোমাদের উপস্থিতি কিন্তু কাউন্ট করা হবে। এই জন্য সবাই তোমাদের নাম, রোল এবং শাখাটা, কে কোন শাখায় পড়ো সেটা টাইপ করে আমার মেসেজে পাঠিয়ে দাও। আমি প্রতিদিন প্রতিটা ক্লাসে কতজন স্টুডেন্ট সরাসরি উপস্থিত আছে সেটা কাউন্ট করব। আরও একটা কথা, সেটা হচ্ছে যে তোমরা বোধহয় সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছো যারা, তারা কিন্তু নিয়ম অনুযায়ী ভর্তি হয়েছেও। ক্লাস এই অনলাইনে ক্লাস নেওয়া হবে, যখন কিন্তু কলেজ খুলে যাবে তখন কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। তো সুতরাং তোমরা ভর্তি হয়েছেও। আর প্রতিদিন বন্ধুদেরকে যারা আছে তাদেরকে অবশ্যই বলবা যেন এই উদ্ভিদ বিজ্ঞানের ক্লাসে তারা যেন উপস্থিত থাকে। আমি নিজেও ব্যক্তিগতভাবে জানাবো, হ্যাঁ, তোমরা সবাই ক্লাসগুলো করবে। তো তোমরা সেকেন্ড ইয়ারে ওঠার আগে থেকেই, হ্যাঁ, আমরা কিন্তু সেকেন্ড ইয়ারে ক্লাস সিলেবাস অনুযায়ী পড়ানো শুরু করে দিয়েছি। তো সেই হিসাবে এ পর্যন্ত ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজী উদ্ভিদ যেটা জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, সেখানে কিন্তু ফ্যামিলি পর্যবেক্ষণ, মালভেসি, ওএসসি, এগুলো কিন্তু পড়ানো শেষ। এখন তোমরা কতটুকু বাসায় পড়ো সেটা তো আমি ওভাবে সবার কাছ থেকে জানতে পারছি না, তবে এখন গত যে ক্লাসগুলো হয়েছে সেখান থেকে ছোট্ট একটা কাজ দিই, তোমরা এটা করে আমাকে আমার ছবিটা তুলে পাঠিয়ে দিও। আমি দেখবো যে তোমরা কতটুকু বুঝেছো। তো আজকে নতুন একটা চ্যাপ্টারে চলে যাব, সেটার নাম হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। টিস্যু ও টিস্যুতন্ত্র। টিস্যু ও টিস্যুতন্ত্র এই চ্যাপ্টার থেকে বোর্ডে কিন্তু একটা প্রশ্ন থাকে। সুতরাং এটা আমাদেরকে যখন পড়বো তখন যেটুকুই পড়াবো তুমি বাসায় ধরে ধরে রিডিং পড়বে, কারণ এখানে এমসিকিউ প্রশ্ন থাকে। আর যেটুকু বোঝানো দরকার আমি সেটুকু বুঝিয়ে দেবো। এটা তো দেখা যাচ্ছে না কেন? ঠিক আছে, তাহলে আসো আমরা টিস্যু এবং টিস্যুতন্ত্রটা শুরু করার আগে আমি তোমাদেরকে দুটো পুষ্প সংকেত দেখাবো, তোমরা খাতাতে তুলে নাও। এটা তোমরা খাতাতে তুলে নাও। তোমরা এটা খাতাতে তুলে নাও।
এই যে পুষ্প সংকেত দুটো, এই দুটার মধ্যে একটা বইয়ের বাইরে আসছে। এটা উদ্দেশ্য হচ্ছে, আমি যদি মালভেসি এবং পোয়েসি থেকে পুষ্প সংকেত দেই, যদি আমি ক্লাসে থাকি তাহলে তো বই খোলার সুযোগ নাই। যেহেতু আমি ক্লাসে তোমাদের সামনাসামনি পাচ্ছি না, সেই জন্য তোমরা যাতে বই দেখে লিখতে না পারো, সেই জন্য আমি অন্য একটা ফুলের পুষ্প সংকেতটা দিয়েছি। তোমার কাজ হচ্ছে পুষ্প সংকেতটা আরেকবার বাসায় ভালো করে বুঝে নিয়ে দুটোই তোমরা ব্যাখ্যা করবে। ব্যাখ্যা করে যদি পারো আমাকে ছবিটা তুলে পাঠিয়ে দিলে আমি দেখব যে তোমরা আসলে কতটুকু পারো। আজকে আরো দুটো কথা তোমাদেরকে আমি বলতে চাই। সেটা হচ্ছে যে গত এই যে ক্লাসে আমরা পড়েছিলাম, হ্যাঁ, সেখানে তোমার একটা ছিল, সেটা হলো যে ফুলের রং কিন্তু বিভিন্ন রকম হয়, হলুদ হয়, নীল হয়, লাল হয় ইত্যাদি। হ্যাঁ, তো ফুল লাল হওয়ার কারণটা কি এটা একটু আমি বলি, তোমরা একটু শুনে নাও। জবা ফুল তো দেখেছো, জবা ফুল যখন ব্যবহারিক ক্লাসে কেটেছো তখন এটা লাল রং দেখা গিয়েছিল, তাই না? তো এই লাল তুমি দেখো, এবং ফুলটা কেন লাল সেটার কারণটা হচ্ছে ফুলের যে পাপড়িগুলোতে থাকে সেখানে অ্যান্থোসায়ানিন নামক একটা বর্ণকণিকা থাকে। অ্যান্থোসায়ানিন নামক বর্ণকণিকা থাকে। সূর্যের যে আলো বা যে কোনো আলো এসে যদি পড়ে ওই ফুলের পাপড়ির উপর, তখন সূর্যের ওই লাল রং বাদে অন্য সমস্ত রঙগুলো শোষণ হয়ে যায়। সূর্যের আলো যখন বা যে কোনো আলো যখন পাপড়ির উপর পড়ে, তখন লাল যে রংটা সেটা বাদে সমস্ত রংটা শোষণ হয়ে যায় এবং লাল রংটা কি করে, ফিরিয়ে দেয়। এ কারণে যখন তুমি জবা ফুলটা দেখো তখন লাল রং দেখো। একইভাবে শিমুল বলো, অশোক বলো, মাদার, পলাশ, এই প্রত্যেকটা ফুলের যে আমরা রংটা দেখি একইভাবে, হ্যাঁ, একই পদ্ধতিতে। পলাশ ফুল দেখেছ? পলাশ গাছ আমার কিন্তু প্রিয় দুটা ফুলের গাছ হচ্ছে, সবাই তো সাধারণত বলে গোলাপ, অন্যান্য ফুলের নাম বলে। আমার দুটা ফুলের পছন্দের ফুল হচ্ছে কৃষ্ণচূড়া আর একটা পলাশ। মানে আমার কাছে কৃষ্ণচূড়া গাছটাকে এত ভালো লাগে। যাই হোক, এই ফুলগুলোর তোমরা তো রং দেখো, হ্যাঁ, তো তাহলে কি হলো, ফুল, জবা ফুল লাল হওয়ার কারণ ব্যাখ্যা করো। যদি এরকম কখনো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে বা বোর্ড পরীক্ষা আসে, তখন তুমি বলবে ফুলের পাপড়িতে অ্যান্থোসায়ানিন নামক বর্ণকণিকা থাকে। সূর্যের রশ্মি বা যে কোনো আলো পড়লে পাপড়িটা কি করে, সূর্যের লাল রং বাদে অন্য সব রঙগুলো শোষণ করে ফেলে আর লাল রংটা ফিরিয়ে দেয়। এই জন্য জবা ফুল লাল দেখায়। আচ্ছা, একইভাবে মনে করো অনেক ফুল আছে, হলুদ ফুল তো অনেক, সূর্যমুখী, গাঁদা, কসমস, এরকম অনেক ফুল কিন্তু হলুদ হয়।
তাহলে হলুদ রং কেন হয়? সরিষা মাঠের মধ্যে যখন সরিষার গাছ হয়ে থাকে, যখন তোমরা গ্রামের বাড়িতে যাবে তখনই শুধুমাত্র এটা সামনাসামনি দেখা যায় আর কি, আর বাকি তো আমরা ছবিতে দেখি, সেটা আলাদা। তখন দেখবে যে মাঠের পর মাঠ শুধু হলুদ, মানে রং, হ্যাঁ হলুদ রং আর কি। তো এটা কেন, মানে এই গাছগুলো কেন হলুদ হয়, সেটা হচ্ছে যে এদের মধ্যে কিন্তু পাপড়িতে কি থাকে, বিটা জ্যান্থিন নামক একটা বর্ণকণিকা থাকে। এই ফুলের পাপড়িগুলিতে বিটা জ্যান্থিন নামক বর্ণকণিকা থাকে। এই পাপড়িতে যখন সূর্যের আলো বা যে কোনো আলো পড়লে কি করে, পাপড়িগুলো সূর্যের রশ্মির যে হলুদ বর্ণটা থাকে সেটা ফিরিয়ে দেয় এবং পরবর্তী যে 6টা রং থাকে সেটা শোষণ করে ফেলে। এই জন্য সরিষা ফুলকে হলুদ দেখায়, সরিষা ফুলকে হলুদ দেখায়, বা যে কোনো হলুদ ফুল হলুদ দেখায়। সাদা ফুলও তোমরা অনেক দেখো, তাই না? সবই একই রকম, যেমন গন্ধরাজি এইসব জায়গায় আমরা ফুল থেকে একই মানে কারণগুলোর জন্যই সাধারণত দেখা যায়। তাহলে আজকে আমরা শিখলাম ফুলের যে বর্ণকণিকা সেগুলো কেন লাল দেখায়, মানে বিশেষ করে জবা ফুল যখন কাটবে ভাবে বলে এই ফুলটা লাল রং কেন, হ্যাঁ লাল দেখাচ্ছে কেন, হ্যাঁ বা এটা কিভাবে দেখা যায়, কারণটা কি, তখন যাতে তোমরা এটার উত্তর দিতে পারো, সেই জন্য একটু তোমাদেরকে আমি বললাম। আচ্ছা, আরও আজকে পড়ার আগে আর একটু বলে নিই, সেটা তোমরা কিন্তু গত ক্লাসে আমি কতটুকু বলেছি হয়তো বা, তারপরে বলিনি। ওই যে একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য, তারপর তোমার একবীজপত্রী থেকে দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম দিয়ে অথবা দিয়ে বলতে পারে এটা উন্নত কেন, ব্যাখ্যা করো। হ্যাঁ, উন্নত কেন ব্যাখ্যা করো, এরকম যদি আসে তখন অবশ্যই সহযোগকারী বৈশিষ্ট্য এবং অন্যান্য চিত্র দিয়ে তোমরা এটা সুন্দর করে ব্যাখ্যা করবে। তোমরা জানো যে এককোষী জীবে কিন্তু একটাই কোষ দিয়ে সব কাজ সম্পন্ন করে, তাই না? আবার বহুকোষী জীবগুলো কি করে, তাদের বিভিন্ন কাজ ভিন্ন ভিন্ন কোষ গুচ্ছের মাধ্যমে সম্পন্ন করে। তুমি যদি একটা বড় গাছের কথা চিন্তা করো, ওখানে দেখা যায় মাটির কণার ফাঁকে ফাঁকে যে খনিজ উপাদান থাকে, তারপরে পানি থাকে, এগুলো কিন্তু মূল থেকে একেবারে বড় গাছের ঠিক শীর্ষের প্রত্যেকটা কোষের মধ্যে যায়, তাই না? তো খনিজ উপাদান ছাড়া তো মানে গাছগুলোর শারীরবৃত্তীয় কাজগুলো হবে না, হ্যাঁ, সুতরাং এটা দরকার। এক্ষেত্রে তুমি দেখবা যে তোমার ভাস্কুলার যে বান্ডলগুলো ওরা কাজ করে থাকে। অনেক সময় দেখবা গাছটা সোজা হয়ে বড় বড় গাছগুলো কিভাবে থাকে, পড়ে যায় না, ভেঙে যায় না, হ্যাঁ, নিশ্চয়ই এর মধ্যে কিছু কোষ থাকে। তো এরকম আমরা উদ্ভিদের মধ্যে নানা রকম কোষের গুচ্ছ দেখি, কোষ দেখি। অ্যারেনকাইমা কোষ দেখো, যেটা হচ্ছে জলজ উদ্ভিদে দেখা যায়, হ্যাঁ, কারণ ওখানে তাকে ভেসে থাকার জন্য বা বাতাসটাকে কোষের মধ্যে থাকার জন্য ইত্যাদি নানা কারণে এক একটা কোষের কাজ এক এক রকম। তো যা হোক, বহুকোষী জীবের এই বিভিন্ন কাজগুলো ভিন্ন ভিন্ন কোষগুচ্ছ দিয়ে সম্পন্ন হয়ে থাকে, হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে কোষটা কি, বা আমরা যদি টিস্যুটা কি বলি, হ্যাঁ, টিস্যুটা আগে একটু জেনে নিই যে টিস্যুটা আসলে কি। সেটা হলো যে একই উৎস হতে সৃষ্ট একই ধরনের কাজ সম্পন্ন করে এরকম অবিচ্ছিন্ন কোষগুলোকে টিস্যু বলা হয় বা টিস্যু বলে, তাই না? আবারও বলি, একই উৎস হতে সৃষ্ট একই ধরনের কাজ সম্পন্ন করে, হ্যাঁ,
এরকম সম্পূর্ণকারী অবিচ্ছিন্ন তোমার কোষ গুচ্ছকে কি বলা হয়? টিস্যু বলা হয়। তো টিস্যুর একটা চিত্র আমি দেখাই, তুমি একটু দেখো। এখানে একটা ভাজক টিস্যুর চিত্র দেওয়া হলো। হ্যাঁ, এই তোমার হলো বহুকোষী জীবে শ্রম বিভাগই তো টিস্যুর সৃষ্টির মূল কারণ। শ্রম বিভাগের উপরে ভিত্তি করে তো টিস্যুগুলো আসলে সৃষ্টি হয়। ইস্টের নাম তোমরা জানো। ইস্ট হচ্ছে একটা তোমার ফানজাই বা এই মানে যে এককোষী আমরা ইস্ট দেখি, এদের কিন্তু জীবে টিস্যু সৃষ্টির কোনো সুযোগ নেই, কারণ একটি কোষ দিয়ে এদের সব কাজ সম্পন্ন হয়। এদের একটা কোষ দিয়ে সব কাজ সম্পন্ন হয়, তাই না? তাহলে আরেকটা দেখো, নিচে ক্যাম্বিয়াম কোষ দেওয়া আছে, ক্যাম্বিয়াম কোষ। তো টিস্যু হলো একই উৎস হতে সৃষ্ট, একই ধরনের কাজ সম্পন্নকারী অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে আমরা টিস্যু বলছি। এই টিস্যু কিন্তু দুই প্রকার, একটা ভাজক টিস্যু আর একটা স্থায়ী টিস্যু। একটা ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। হ্যাঁ, ভাজক টিস্যু আর একটা স্থায়ী টিস্যু। আচ্ছা, তো এখন যেহেতু দুটো টিস্যু, দু ধরনের টিস্যু, একটা ভাজক টিস্যু আর একটা স্থায়ী টিস্যু, তাহলে প্রথমে আমরা একটু দেখে নিই এই ভাজক টিস্যুটা। ভাজক টিস্যুটা আমরা একটু দেখি। তাহলে এই তোমরা ভাজক টিস্যুর এই ছবিটা দেখতে থাকো। তাহলে যে টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম তাদেরকে আমরা ভাজক টিস্যু বলে থাকি। কাদেরকে? যেসব টিস্যু বিভাজনে সক্ষম। তাহলে এই টিস্যুগুলো কোথায় থাকতে পারে? একটা গাছে মূল ও কাণ্ডের শাখা প্রশাখার বধিষ্ণ যে অগ্রভাগ থাকে, সেখানে এই ভাজক টিস্যুগুলো থাকে। মূল ও কাণ্ডের শাখা প্রশাখার যে বধিষ্ণ অগ্রভাগ থাকে, সেখানে এই ভাজক টিস্যুগুলো থাকে। হ্যাঁ, কচি পাতা, ফুল, পর্বমধ্য, কক্ষমুকুল, ভাস্কুলার বান্ডল, কর্টেক্স ইত্যাদি সব জায়গায় কিন্তু এই ভাজক টিস্যু থাকে। এখন প্রত্যেকটা উদ্ভিদের ওদের যখন জীবন শুরু হয় তখন থেকে কিন্তু ভাজক টিস্যু থাকে। পরে এই ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু এবং বিভিন্ন প্রকার টিস্যুর সৃষ্টি হয়। মনে করো একটা কচি উদ্ভিদ, একটা বীজের অঙ্কুরোদ্গম ঘটলো, তারপর থেকে যে টিস্যুটা যখন বড় হতেই থাকছে, মনে করো একটা গাছটা যখন বড় হতে, টিস্যু না, গাছটা যখন বড় হতে থাকছে, তখন এদের কিন্তু ভাজক টিস্যুর মাধ্যমেই বিভাজন হতে 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 গাছটা আস্তে আস্তে দৈর্ঘ্যে বল প্রস্থে হলো বড় হচ্ছে। কিন্তু যেগুলো বিভাজন হয়ে আর বিভাজিত হয় না, তখন সেটি স্থায়ী টিস্যুতে পরিণত হয়। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে? উদ্ভিদের জীবনের শুরুতেই কিন্তু ভাজক টিস্যু থাকে, পরে স্থায়ী টিস্যু ও বিভিন্ন প্রকার টিস্যুতন্ত্রের সৃষ্টি হয়। আবার বলি, টিস্যু তাহলে কাকে বলে? টিস্যু কাকে বলে? একই উৎস হতে সৃষ্ট, একই ধরনের কাজ সম্পন্নকারী অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে আমরা টিস্যু বলছি, তাই না? আচ্ছা, টিস্যুকে আমরা দুটো ভাগ দেখলাম, একটা ভাজক টিস্যু আর একটা স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কাকে বলে? যে টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম তাদেরকে আমরা ভাজক টিস্যু বলি, তাই না? এটা সাধারণত উদ্ভিদের মূল বলো, কাণ্ডের শাখা প্রশাখার যে বধিষ্ঠ অঞ্চলগুলো থাকে, সেখানে এই ভাজক টিস্যুগুলো থাকে। তোমাদেরকে একটু বলে নিই যে দেখো, আমরা প্রতিদিন যখন অল্প কিছু পড়ি তখন সেটা কিন্তু মনে হয় অনেক সোজা। তাহলে তুমি
প্রতিদিনের ক্লাসের পড়াগুলো যদি তুমি ছবিটা শেখো, বৈশিষ্ট্যগুলো শেখো, যখন যেটা বড় কোনো প্রশ্ন জন্য আমি বুঝিয়ে দিই, তখন যদি এগুলো শিখে ফেলো, তাহলে যখন সম্পূর্ণ বইটার সিলেবাসটা শেষ হয়ে যাবে, তখন দেখবে তোমার সম্পূর্ণ বইটাই তোমার শেখা হয়ে গেছে। কিন্তু আমি আজকে এটা পড়ালাম, তুমি ইচ্ছা করে অন্য একটা চ্যাপ্টার পড়লে, এই কাজ করবে না। হ্যাঁ, প্রতিদিন পড়তে থাকো। তোমার শুধু অতিরিক্তভাবে আমি একটা কাজ দিই, সেটা হচ্ছে যে রিডিং পড়ো। হ্যাঁ, রিডিংটা কেন পড়তে বলি, মানে যেটুকু, যেমন আজকে ভাজক টিস্যু পড়ালাম, তুমি ভাজক টিস্যুটা লাইন বাই লাইন পড়ো। তাহলে কি হবে, তোমার যে এমসিকিউর প্রশ্নগুলো তুমি অ্যান্সার দিতে পারবে। আর হলো সামনে ভর্তি পরীক্ষা একটা থাকে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ওখানেও তোমার পড়াটা হয়ে যাবে। তাহলে তুমি এই কাজটা করবে। তাহলে কিন্তু আমি আজকে কি করলাম, টিস্যু কাকে বলে, টিস্যু কত প্রকার, ভাজক টিস্যু কাকে বলে। ভাজক টিস্যুর চিত্রটা আমি আরেকবার দেখাই। এখানে ভাজক টিস্যুর চিত্রটা একটু দেখো। এটা হলো ভাজক টিস্যু। তাহলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো কি হতে পারে, তুমি চিত্র দিকে খেয়াল করো। এটা ঘন সাইটোপ্লাজম, এটা ঘন সাইটোপ্লাজম, আর এটা পাতলা কোষের প্রাচীর, পাতলা কোষের একটা প্রাচীর। কারণ এ পাশে কিন্তু আরো কোষ আছে। হ্যাঁ, আমি তো অত তো আঁকাইনি, আমি অল্প একটু আঁকিয়ে তোমাকে দেখাচ্ছি। সুতরাং এই কোষের মধ্যে মাঝখানে কি আছে, মাঝখানে নিউক্লিয়াস, মাঝখানে কি আছে, নিউক্লিয়াস। এটা আমি আর একটা দেখিয়েছি ক্যাম্বিয়াম কোষ, একই ছবি আমি দুটা দেখিয়েছি আর কি। হ্যাঁ, তাহলে আমি একটু বৈশিষ্ট্যগুলো বলি, তুমি ছবি দিকে তাকিয়ে থাকো। ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম, এ তো সংজ্ঞা থেকে আমি জানতে পারলাম না, বিভাজনে সক্ষম। এর কোষগুলো আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার, এরকম নানা রকম হয়। হ্যাঁ, নানা রকম হয়ে থাকে। শুধু যে এরকমই দেখতে তা না, এটা কিন্তু পঞ্চভুজাকার, ষড়ভুজাকার, ডিম্বাকার, এরকম বিভিন্ন আকৃতি হয়ে থাকে। আয়তনে কোষগুলো খুব ক্ষুদ্র, আকৃতিতে কোষগুলো সমবেশীয়। আয়তনে কোষগুলো খুব ক্ষুদ্র, কোষগুলো কিন্তু মনে রাখবে খালি চোখে তো এভাবে দেখা যায় না, তোমাকে দেখতে হলে তোমার যে হলো মাইক্রোস্কোপের নিচে দেখতে হবে। তুমি মনে হয় একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ করেছো, সেটা মাইক্রোস্কোপের নিচে দেখেছো, তখন নানা রকম এপিডার্মিসের কোষগুলো একরকম, তারপরে মাঝখানে যে কর্টেক্সগুলো একরকম, জাইলেম ফ্লেমগুলো অন্যরকম, এটা তখন দেখেছো। যদি ক্লাসে কাজ না করে বসে থাকো তাহলে দেখো না, আর না হলে তুমি দেখেছো। হ্যাঁ, কারণ যেহেতু আমরা একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ, কাণ্ডের প্রস্থচ্ছেদ, এগুলো কিন্তু ব্যবহারিক ক্লাসে করানো হয়েছে। হ্যাঁ, সুতরাং আমি ধরে নিচ্ছি তুমি কোষগুলোর আকৃতি মোটামুটি চোখে দেখা। হ্যাঁ, তো আমি তো শুধু ছবিগুলো এঁকে এঁকে দেখাবো। হ্যাঁ, কিন্তু মাইক্রোস্কোপের নিচে একটা জিনিস দেখা আর ছবি দেখা দুটোর মধ্যে পার্থক্য আছে। তো যা হোক, এই কোষগুলো প্রাচীরটা, কোষ প্রাচীর পাতলা হয়, সেলুলোজ নির্মিত হয়, নমনীয় হয় এবং সেকেন্ডারি প্রাচীর অনুপস্থিত হয়। নিউক্লিয়াস বৃহদাকার হয়, কোষের কোথায় থাকে, কেন্দ্রস্থলে অবস্থান করে। কোষে কেন্দ্রস্থলে অবস্থান করছে না, দেখো তো, কোষের কেন্দ্রস্থলে অবস্থান করবে। কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, আর থাকলেও তা খুব ক্ষুদ্র এবং অসংখ্য থাকে, এত ছোট ছোট ক্ষুদ্র অসংখ্য থাকে, ওটাকে আমরা প্রায় বলি যে কোষ গহ্বর
না থাকার মতো আর কি। তারপরে মনে করো সাধারণত দেখা যায় এদের কোষ গহ্বর থাকে না, আর যদি থাকেও তাহলে খুব ক্ষুদ্র এবং অসংখ্য থাকে। ঘন সাইটোপ্লাজম থাকে এতে। সাইটোপ্লাজমটা দেখো ঘন সাইটোপ্লাজম, ঘন সাইটোপ্লাজম থাকে। অন্তঃকোষীয় ফাঁক থাকে না। এখানে কি কোনো ফাঁক দেখছো? অন্তঃকোষীয় কিন্তু ফাঁক থাকে না। কোষগুলো কি করে? বিপাক দ্রুত ঘটে, এই কোষগুলোতে বিপাক দ্রুত ঘটে, সেই জন্য কোষের বিপাকীয় সক্রিয় দশা থাকে, মানে এদের বিপাকটা হয়। হ্যাঁ, কারণ এরা তো মানে বিভাজন ঘটাতে থাকে। হ্যাঁ, আমি একসময় বলেছিলাম না যে গাছের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কেউ গল্প টল্প করি, আমাদের অনেকের খারাপ অভ্যাস। কিরকম খারাপ অভ্যাস? ওই গাছের পাতা ধরে টানতে থাকি, হ্যাঁ, ছিঁড়তে থাকি, তারপর কি করে ডালটা ভেঙে ফেলি। এটা কিন্তু কখনোই করবে না। এখন তো জানো যে ওদেরও তো আসলে জীবন আছে। হ্যাঁ, তো আমাদের সুখে শান্তিতে থাকার জন্যই সর্বশক্তিমান ক্ষমতাময়ী আল্লাহ ওদেরকে সৃষ্টি করেছে। ওরা আছে বলে আমরা বেঁচে আছি, না হলে অক্সিজেনের অভাবে এখন যে কি বলবো, করোনা ভাইরাসের সবচেয়ে বড় সমস্যা শ্বাসকষ্ট। হ্যাঁ, যে তখন মনে হয় যে সর্বময় ক্ষমতাময় আল্লাহ আমাদের এত অক্সিজেনের দিচ্ছে যে আমরা একবারও বলি না যে তিনি কত সুখে রেখেছেন, আমাদের কত শান্তিতে রেখেছেন, ভালো রেখেছেন, তাই না? দেখো আমি শ্বাস নিচ্ছি, আমার কোনো কষ্ট নেই, কিন্তু যাদের হলো করোনা ভাইরাসের মানে যে সিরিয়াস রোগী মারা যাচ্ছেন, তাদের কিন্তু এমন শ্বাসকষ্ট হচ্ছে, মানে তারা অক্সিজেনের জন্য খুব কষ্ট পাচ্ছে। তো যা হোক, তুমি মনে রাখো এই গাছগুলো তোমাকে অক্সিজেন দিচ্ছে। তুমি যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03% চেয়ে বেশি হতে থাকলে সেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর। এমনকি অতিরিক্ত হলে আমরা জ্ঞান হারিয়ে ফেলবো, তারপরে মৃত্যু ঘটবে। সুতরাং এই যে গাছগুলো যে আমাদের কত যে মানে ভালো বন্ধু, কত যে উপকার করে, হ্যাঁ, এটা যদি তোমার জানা থাকে, তাহলে তুমি কখনোই গাছের পাতাও ছিঁড়বে না, গাছটাও নষ্ট করবে না, বরং তুমি কি করবা? গাছ আরো লাগাবার। এখন এই সময় কিন্তু আমরা আম খাচ্ছি, তাই না? তারপরে অনেক ফল খাচ্ছি। ইচ্ছা করলে একটা কাজ করা যায়, এখন করতে বলবো না এই জন্য যে আমাদের এখন বাইরে যাওয়া নিষেধ। হ্যাঁ, এমনি বলে রাখি, হ্যাঁ, বলতে পারবো কিনা, এই ফলের বীজগুলা যে কোনো ফলের বা বিদেশে যে তুমি একটা কোনো ফল কিছু বীজ তুমি যদি আনতে পারো, হ্যাঁ, বা এই আমের বীজগুলা যখন হলো শুকিয়ে, যাদের ছাদ আছে বা রাখার জায়গা আছে, তারা সুন্দর করে শুকিয়ে যদি রেখে দাও, তারপর যখন গ্রামের বাড়ি যাবা, বেশিরভাগ তো দেখা যায় প্রাইভেট কারে যায় অথবা বাসে যখন যাও, ওই বীজগুলো কি করবে? ওই মাঠের মধ্যে ফেলে দেবা। একটু ছুঁড়ে মাঠের মধ্যে যদি ফেলে দাও, যে কোনো জায়গায় দেখবো ওখানে কিন্তু একসময় গাছ হবে। কিছু গাছ কেটে ফেলবে, কিন্তু কিছু গাছ রয়ে যাবে। যদি দেখো কোনো একটা আম গাছ রয়ে গেল, সেখান থেকে যে আম হলো, সেই গাছটা থেকে যখন হলো অক্সিজেন, যতগুলো মানুষ সেই অক্সিজেনের মাধ্যমে উপকৃত হবে, সেই গাছের ছায়াতে উপকৃত হবে, সেই ফলটা খাবে। সব গাছই তো কেটে ফেলবে না, অনেক সময় দেখবা অনেকে গাছ হয়ে যায়, মানুষ ওইগুলো কাটে না। হ্যাঁ, কারণ ওটা ওদের জায়গা না, ওদের জন্য এরকমও আছে। যতদিন মানুষ উপকৃত হবে ততদিন তোমার জন্য সব। হ্যাঁ, এটার কিভাবে যে হয় আমি জানি না, কিন্তু আমরা গাছ যে করে হোক বাড়াবো। হ্যাঁ, বাড়াবো। কি জানি বলছিলাম, আচ্ছা যা হোক, এখন হলো এই অক্সিজেন দেয়, তাই না? তাহলে আমরা কি করব? গাছের ডালগুলো যে এরকম ছিঁড়ে ফেলি, কেটে ফেলি, ইয়ে করি অনেক সময়। বা তুমি কাজ করতে গেলে দেখবা তোমার বাসায় যে কাজ করে ঘরে আমাদের সহকর্মী, কাজের মানুষরা যারা, ওদের হাত কেটে যায়। হ্যাঁ, বা তখন তুমি কি করো? ওখানে একটু ওষুধ দিয়ে দাও। একটা সময় দেখবা ওখানে কিন্তু ভাজক টিস্যুগুলো বিভাজিত হতে 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 এক সময় ওটা পূর্ণ হয়ে যায়। তাহলে কি হলো? এই ভাজক টিস্যুগুলো কি করে? ক্ষতস্থানগুলো পূরণ করে ফেলে, তাই না? তাহলে একটু দেখি আমরা ভাজক টিস্যুর কাজগুলো কি কি। হ্যাঁ, তাহলে ভাজক টিস্যুটা তোমরা আরেকবার চিত্রটা দেখো, আমি কাজগুলো বলি। তোমরা ছবিটা কিন্তু
আঁকাবে বাসায়, খুবই সোজা জিনিস, খুব এটা পারবে। তারপরও দৈর্ঘ্য কি বৃদ্ধি করে? দৈর্ঘ্য কি বৃদ্ধি করে ভাজক টিস্যু? শীর্ষস্থ যে ভাজক টিস্যু ওরা কি করে? বিভাজনের মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি করে এবং গাছটা কি হয়? উঁচু হয়। দৈর্ঘ্য বৃদ্ধি করে এবং গাছটা উঁচু হয়, তাই না? তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। ব্যাসে বৃদ্ধি ঘটায়? ব্যাসের দিকে কেন বৃদ্ধি ঘটাবে? পার্শ্বীয় যে ভাজক টিস্যুগুলো বিভাজনের ফলে সরু কাণ্ড ক্রমান্বয়ে মোটা হয় এবং ব্যাস বৃদ্ধি পেতে থাকে। ছোট একটা আম গাছ যখন বড় আম গাছ হয় তখন কি দেখেছো? ও কিরকমই চিকন থাকে? হ্যাঁ, চিকন থাকে না, মোটা, গুড়িটা একটু মোটা হয়, তাই না? একইভাবে তোমার শাল গাছ, সেগুন গাছ, এগুলো কত বড় বড় মোটা মোটা গুড়ি, এই গুড়িতে কত আসবাবপত্র তৈরি করি, আমাদের ঘর সুন্দর করে সাজায়, তাই না? কিন্তু ও যখন চারা থাকে তখন কি এত মোটা হয়? হয় না। তাহলে কি হলো? এই ভাজক টিস্যুগুলো কি করে? ভাজক টিস্যুগুলো তোমার পার্শ্বীয় ভাজক টিস্যু বিভাজন করতে থাকে, এরকম করতে করতে সরু কাণ্ড ক্রমান্বয়ে মোটা হয়ে ব্যাস বৃদ্ধি পায়, স্থায়ী টিস্যু সৃষ্টি করে। এই ভাজক টিস্যু থেকে কিন্তু স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। সেটা কিভাবে? ভাজক টিস্যুটা মনে করো, এই ভাজক টিস্যুগুলো কি করে? যখন আর বিভাজন ক্ষমতা থাকে না তখন এই টিস্যুগুলো স্থায়ী টিস্যুতে পরিণত হয়। আর ক্যালাস সৃষ্টি করে কালচার মিডিয়ামে কি করে? তুমি ভাজক টিস্যুই ক্যালাস সৃষ্টি করে, যা থেকে তুমি নতুন চারা পাও। হ্যাঁ, আর ক্ষতস্থান পূরণ করে, একটু আগে বললাম যে উদ্ভিদের ক্ষতস্থান পূরণে এর ভূমিকা আছে। আজকে আমরা তাহলে অনেক কিছু জানতে পারলাম। একটা কাজ দিয়েছিলাম, সেটা করবে বাসায়, সংকেতটা লিখে ফেলবে। আর আজকে পড়লাম ভাজক টিস্যু সম্পর্কে। তো অল্প অল্প করে পড়ি, তোমরা শুধু মনে রাখবে ক্লাসের শুরুতেই কিন্তু প্রত্যেকের নাম, রোল আর শাখাটা যদি লিখে দাও তাহলে আমি কি করব? এইগুলো আমার খাতা আছে, খাতাতে কারা কারা উপস্থিত, ক্লাসের সময় উপস্থিত আছো সেটা আমি কাউন্ট করব। ভবিষ্যতে কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে গেলে কিন্তু পরীক্ষা দিতে হবে, সুতরাং এই কাউন্ট, তোমরা কে উপস্থিত, কতজন উপস্থিতি, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। হ্যাঁ, তোমরা এই দিকটা খেয়াল রাখবে। আজকে এটুকুই থাকো, তোমরা ভালো থাকবে। আমার ফ্যামিলির জন্য, পরিবারের জন্য দোয়া করবে। তোমরা প্রত্যেকেই ভালো থাকো। আল্লাহ হাফিজ।